বাংলাদেশি জাতীয়তাবাদের এই জাতীয়তা প্রতিষ্ঠাতা করেছেন যিনি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমাদের সারা বাংলাদেশের মানুষের আজ পর্যন্ত যতগুলা এই দেশের রাষ্ট্রপতি হয়েছেন সেই সকল রাষ্ট্রপতিকে আমরা জিনার সাথে তুলনা করার মতো কোনো সুযোগ খুঁজে পাই না। একটা অনন্য মহামানুষ, সৎ নির্ভীক রাষ্ট্রপতি, বাংলাদেশের গৌরব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে মৃত্যুবার্ষিকী। আসলে জিয়াউর রহমানকে যারা সামনাসামনি দেখেনি, জিয়াউর রহমানের সাথে যাদের সরাসরি কখনো সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়নি, তিনারা বা তারা জিয়াউর রহমানকে যেভাবে চিন্তা করে, জিয়াউর রহমানের সাথে যারা সম্পৃক্ত থেকে রাজনীতি এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করেছেন, সেই সমস্ত মানুষের কাছ থেকে জানা যায় যে আসলে জিয়াউর রহমান কেমন ছিল। আমরা এখন বিভিন্ন পত্রিকায় জিয়াউর রহমান সম্পর্কে লেখা পাই, সমস্ত লেখা ছাপিয়ে যে লেখাটা আজকে ফেসবুকে আসছে, আমার মনে হয় অনেকেই এই লেখাটা ইতিমধ্যে পড়ে ফেলছে। যে একজন সন্তান তার বাবা সম্পর্কে লিখেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ওনার পিতা জিয়াউর রহমান সম্পর্কে একটা লেখা লিখেছে। আমার মনে হয় অনেকে বোধহয় পড়ে ফেলছে। সেই লেখাতে যে জিনিসগুলা উঠে এসছে, সেইখানে একটা মানুষ কতটা সৎ এবং শক্ত চরিত্রের অধিকারী হতে পারে পরিষ্কার ভাবে সেই লেখনীতে আজকে উঠে এসছে। আমার ব্যক্তিগতভাবে সৌভাগ্য হয়েছে ওনার সাথে করমর্দন করার, হ্যান্ডশেক করার। এইটুকু আমার স্মৃতিতে জিয়াউর রহমান ওইটুকুই আছে, যেখানে আমি শুধু ওনার সাথে হাত মেলানোর সুযোগ পেয়েছিলাম। 1981 সালের আমাদের ফেব্রুয়ারি মাসের দিকে আমি তখন নটরডেম কলেজের ছাত্র। আমাদের কলেজের সামনে দিয়ে মেইন রোড যাচ্ছে, মতিঝিল থেকে পল্টনের মেইন রোড। তো আমাদের ছুটি হওয়ার পরে আমরা যখন বের হয়ে আসছি, দুপুর তখন প্রায় 15টার মতো বাজে, তো আমরা দেখলাম যে গেইটে অনেক ভিড়, ছেলেরা বের হতে পারতেছে না, খুব আস্তে আস্তে বের হচ্ছে। তো আমরা যখন আগে আসলাম তখন আমরা শুনলাম যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মোটরকেট, আনুমানিক প্রায় সরকারি যানবাহন প্রেসিডেন্টকে নিয়ে যখন যায় 10-12টা গাড়ি এক লাইনে আমাদের নটরডেম কলেজের সামনে রাখা, এবং প্রেসিডেন্ট সাহেব যখন যাচ্ছিলেন, উনি যখন শুনলেন
যে নটরডেম কলেজ ছুটি হয়েছে এবং ছেলেরা বের হয়ে আসছে, তখন উনি গাড়ি হঠাৎ করে থামিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে প্রত্যেকটা ছাত্রের সাথে উনি হাত মেলাচ্ছেন, হ্যান্ডশেক করতেছেন। এবং এটা একটা অদ্ভুত দৃশ্য, না দেখে বিশ্বাস করার মতো না। দেশের রাষ্ট্রপতি আকস্মাত গাড়ি থামিয়ে দিয়ে ছেলেদেরকে কাছে টেনে নিচ্ছে, হাত মেলাচ্ছে। এবং আমার সৌভাগ্য হয়েছিল ওই দিন ওনার সাথে হ্যান্ডশেক করার, ওই দিন ওনার সাথে প্রথম দেখা এবং ওইটাই ওনার সাথে শেষ দেখা। আমি আমার ব্যক্তি জীবনে মনে করি ওই হ্যান্ডশেকটাই আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা মেডিকেল কলেজে রাজনীতি করার জন্য আমাকে অনুপ্রাণিত করেছে। যার ফলে ঢাকা মেডিকেল কলেজে যখন আমরা শুরু করি, এরশাদের সময় রাজনীতি ছিল না, ওই সময় 2 বছর, 83 সালের লাস্টে রাজনীতি যখন শুরু করতে সুযোগ দেওয়া হয়, আমরা তখন ছাত্র দলের যোগ দেব। আমাদের মাথায়, স্পেশালি আমার মাথায় তখন কাজ করেছিল একটাই, সেটা হলো রাজনীতি যদি করতে হয় তাহলে প্রেসিডেন্ট জিয়ার দল করবো। কেন? ওনার সাথে হাত মিলিয়েছে। পরবর্তীতে আরো অনেক জিনিস সামনে আসছে এবং পরে মনে হয়েছে যে সিদ্ধান্তটা ছিল সঠিক। তখনকার সময়ে মুজিববাদ ছাত্রলীগ, তখনকার সময় জাসদ ছাত্রলীগ, তখনকার সময় ছাত্র ইউনিয়ন অনেক শক্তিশালী ছিল, কিন্তু আমাদেরকে কখন ওই 3টা দলের কোনো দলে নিতে পারবে না। আমরা স্বতঃস্ফূর্তভাবে ছাত্র দল, বিশেষ করে আমি স্বতঃস্ফূর্তভাবে ছাত্র দলে যোগ দিয়েছিলাম। কারণ ইতিমধ্যেই জিয়া রহমান মারা যাওয়ার দিন, এটা যারা বয়স আজকে 60-এর বেশি তারা বলতে পারবে, 55-র বেশি থেকে 60-এর বেশি যাদের বয়স তারা বলতে পারবে, জিয়া রহমান যেদিন মারা গিয়েছিল সারা বাংলাদেশের প্রত্যেকটা পরিবার মনে হয়েছে তাদের আপন কেউ মারা গেছে। এবং আমি আমার নিজের বাসায় যখন আমি কলেজ থেকে, আমাদের তখন পরীক্ষা ছিল, আমি যখন পরীক্ষা শেষ করে বাসায় ঢুকলাম, আমি ঢুকে দেখি যখন আম্মা কাঁদছে, আমি জিজ্ঞাসা করছি, তখন আম্মা বলছে জিয়া রহমান নাই। এই বেদনা বিধুর পরিবেশ প্রত্যেকটা পরিবারের মধ্যে ছিল। জিয়া রহমান সেই রকম জনপ্রিয়। আর জানাজা তো পৃথিবীতে এত বড় জানাজা কারো হয়নি, জিয়া রহমানের জানাজা যত বড় ছিল। পৃথিবীতে এত বড় জানাজা কেউ দেখেনি। তখন মানিক মিয়া এভিনিউ কোনো আইল্যান্ড ছিল না। মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের সামনের রাস্তাটা পুরাটা একটা রাস্তা ছিল, মাঝখানে ডিভাইডার ছিল না, আইল্যান্ড ছিল না। মানিক মিয়া এভিনিউ ভরে রাস্তা ওই পারে গাছে ছাদে এমন কোনো জায়গা নাই যেখানে লোকজন ছিল। সাদা যেমন ছবিতেই আছে, ছবিতে সবাই। তো এই হচ্ছে জিয়াউর রহমান। আমরা তো অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা জিয়াউর রহমান যে দলটা প্রতিষ্ঠা করে গেছে সেই দলের আমরা সদস্য, সেই দলের আমরা কর্মী। আমরা নিজেদেরকে গর্ব অনুভব করি। একটা শুধু কারণ না জিয়াউর রহমান জনপ্রিয় ছিলেন, একটা কারণ না। ফার্স্ট কারণ, জিয়াউর রহমান ছিলেন সৎ একজন দেশপ্রেমিক নাগরিক। 2 নম্বর, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। 3 নম্বর, জিয়াউর রহমান ছিলেন সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা। শুধু মুখে বইলা আমি মুক্তিযোদ্ধা
ভারতে গিয়া হোটেলে কাটাইছি, আইসা দেশের মধ্যে মুক্তিযোদ্ধা। ওই মুক্তিযোদ্ধা জিয়া রহমান ছিলেন না, মুক্তিযোদ্ধা ছিলেন উনি মাঠে ময়দানে মুক্তিযোদ্ধা ছিলেন জিয়া রহমান। আজকে জিয়া রহমান নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিকারী যে দলটা, বিগত দিনের ফ্যাসিস্ট দল, তারা প্রোপাগান্ডা গত 17 বছরে কত চেষ্টা করছে। জিয়া রহমানের নাম নিলে সে মামলা হবে। জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের খেতাব বীর উত্তম কেড়ে নেওয়া হয়েছিল বিগত এই ফ্যাসিস্ট সরকারের। তো কোথায় গেল সে, কোথায় গেল? আজকে তারা পালায়া পালায়া ঘুরতেছে সারা বাংলাদেশে, লুকায়া লুকায়া ঘুরতেছে, দেশ থেকে বাইরে চলে গেছে। এটা হচ্ছে কি, আমরা মুসলমান, তাই না? আল্লাহ তাআলার এইভাবেই পড়ে, আল্লাহ তাআলার বিচার এইভাবেই পড়ে। জিয়াউর রহমানের মতো একটা মানে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার খেতাব যারা নিয়ে গেছে চিনিয়ে, তাদেরকে আল্লাহ তাআলার গজব এইভাবেই তাদের। আমরা সেই দল করি, আমরা সেই নেতার দল করি না যেই নেতা 25শে মার্চের রাত্রে সারা বাংলাদেশকে মানুষকে অসহায় রেখে সুটকেস গুছায় বসা ছিল, আর পাকিস্তানের সেনাবাহিনীকে খবর দিছিল আমাকে ধরে নিয়ে যাও তোমরা। আমরা সেই নেতার দল করি না, আত্মসমর্পণকারী সেই ভীতু কাপুরুষের দল আমরা করি না। এই দেশ আবার সেই জিয়াউর রহমানের দেশে পরিণত হয়েছে ইনশাআল্লাহ। এই দেশ আবারও জাতীয়তাবাদী শক্তির অনুপ্রেরণায় উৎসাহিত সেই দেশে আবার ফিরে আসছে। এখন বাংলাদেশের মানুষ আজকে জিয়াউর রহমানের দল বিএনপি, জিয়াউর রহমানের দলের অঙ্গ সংগঠন সবাইকে নিয়ে বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। আমরা কেন জিয়াউর রহমানকে চাই? জিয়াউর রহমানকে আজকে সারা বিশ্বে অল্প কয়েকজন নেতা যারা জিয়াউর রহমান, যারা পৃথিবীতে আন্তর্জাতিক মানের নেতা হিসেবে স্বীকৃত হয়েছিল। জিয়াউর রহমান দেশ শাসন করছে অল্প কয়েক বছর, তার মধ্যেই জিয়াউর রহমান হয়ে গিয়েছিলেন ইসলামী দেশগুলোর অন্যতম নেতা। জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছিল জাতিসংঘ থেকে। ইরান, ইরাক, দুই মুসলিম মুসলিম কান্ট্রি, দুইটা দেশের মধ্যে যুদ্ধ থামানোর জন্য জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত সফলতার সাথে এই দুই দেশের যুদ্ধ মিটিয়ে দিয়েছে। আমরা সেই জিয়াউর রহমানের দল। আজকে দেশের মধ্যে যেদিকেই তাকাই সেদিকেই জিয়াউর রহমান। বিদ্যুৎ, এই পল্লী বিদ্যুৎ দেশের মধ্যে কে নিয়ে আসছে? জিয়াউর রহমান। এই যে দেশের মানুষ বিদেশে গিয়ে আজকে আমাদের জন্য রেমিটেন্স নিয়ে আসতেছে, রেমিটেন্স যোদ্ধারা, এই রেমিটেন্সের প্রথম যোদ্ধাকে কে পাঠিয়েছিল? জিয়াউর রহমান। আজকে সারা বাংলাদেশের মানুষজন কৃষি খামার, মৎস্য চাষ মাধ্যমে স্বাবলম্বী হয়েছে। এই কৃষি খামার এবং মৎস্য চাষে কে উদ্বুদ্ধ করেছিল? জিয়াউর রহমান। সারা বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণে খাল কেটে এই দেশের বন্যা নিয়ন্ত্রণ করেছিল জিয়াউর রহমান। আমাদের পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ, এই পরিচয় কে করিয়ে দিয়েছিল? এই জিয়াউর রহমান। সুতরাং আমরা যেদিকেই তাকাবো সেদিকেই দেখব জিয়াউর রহমান আমাদের দেশকে, আমাদেরকে পরিচয় দিয়ে গিয়েছে। সুতরাং আজকে এইরকম একটা মানুষ, মহা মানুষের আজকে মৃত্যু দিবসে আমরা ওনার জন্য প্রথমে দোয়া মাহফিল শেষ করলাম। আমাদের প্রথম কাজ হলো ওনার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতে নিয়ে যান, বেহেশত নসিব করেন, উনি যেন বেহেশতবাসী হয়। এটা হচ্ছে আমাদের প্রথম মুসলমান হিসাবে প্রথম কাজ।
আমরা সেটা করেছি। আজকে আসলে আমরা চেয়েছিলাম সারা ত্রিশালে 12টা ইউনিয়ন এবং পৌরসভাতে প্রোগ্রাম করতে। গত 2 দিন, আজকে সহ আগামী 2 দিন, এই 4 দিন বৃষ্টিবহুল একটা সময় যাবে। এই অবস্থায় আমরা আসলে আমাদের এই 12 ইউনিয়নের প্রোগ্রাম আমরা আসলে প্রোগ্রাম ক্যান্সেল করে আমরা আজকে এই আলোচনা সভার আয়োজন করেছি। প্রিয় ভাইরা, জিয়া রহমান এমন একটা ছোট্ট বীজ বপন করে গেছে, যেটা থেকে আজকে বট গাছ হয়ে মহিগুলো হয়ে আজকে জিয়া রহমানের দল বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের প্রিয় দল হিসাবে এস্টাবলিশ হয়েছে। বিএনপি না থাকিলে বাংলাদেশের ভবিষ্যৎ নাই। এখন কিন্তু এইটাই এখন সারা বাংলাদেশের চিত্র। সবাই চিন্তা করে বিএনপি কি বলে। আমরা দেখলাম যে ছোট্ট একটা অনুষ্ঠান শুরু হলো সারা বাংলাদেশে। আমাদের বর্তমান কলেজ চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব একটা প্রোগ্রাম দিল, ছোট প্রোগ্রাম, বিভাগীয় শহরগুলোতে তারুণ্যের প্রোগ্রাম। সেই ছোট প্রোগ্রামটা আস্তে 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 আজকে 10 লক্ষ লোকের সমাবেশ হয়ে গেল ঢাকা শহরে। বিএনপি হলো সেই দল। আমার তো এখন পুরনো কথা যেতে ইচ্ছা করতেছে, কিন্তু সময় কতটুকু আছে জানি না। আমাদেরকে বিগত দিনের দলের ভদ্রলোক লুকায় থেকে আবার একটা সাক্ষাৎকারও দিচ্ছে, বলে যে বিএনপি আন্দোলন জানে না। বিএনপির আন্দোলন জানে না, তাই বিএনপি কোনোদিন আর মাহাতুল দাঁড়াবে। মাত্র 6টা মাসও যায়নি, 7টা মাস 8টা মাস গেছে আর কি, অল্প কয়েকটা মাস। ওই দলটা আমরা চিহ্ন খুঁজে পেয়েছি। আর আমরা 17টা বছর, 2 বছর গেছে আর্মি আমাদের উপর বুলডোজার চালাইছে, বাকি 15 বছর আওয়ামী লীগ আমাদের উপর নির্যাতন করেছে। তারপরেও বিএনপি মাথা উঁচা করে এই বাংলাদেশে দাঁড়াচ্ছে। এটা হচ্ছে জিয়া রহমানের দল। আজকে 8 মাসের মাথায়, 7 মাসের মাথায়, 6 মাসের মাথায় তাদের নেত্রী পালায় কোথায় চলে গেছে, নারের এমপিরা পালাইছে, নেতারা পালাইছে, খুঁজে পাওয়া যেতেছে না তাদেরকে। এই আসলো বইলা, এই আসবো, এই দৌড়াদৌড়ি মিছিল। আমার তো যাই হোক, এই দল তো আর ভবিষ্যৎ নাই, এই জন্য সময় নষ্ট করে লাভ নিয়ে করার জন্য। তাই বলতে চাই, আমাদেরকে বাংলাদেশের বড় দল হিসাবে আমাদের যথেষ্ট রেসপন্সিবিলিটি, দায়িত্ব বোধ নিয়ে কিন্তু থাকতে হবে। আজকে সময় আসছে আমরা যেন আমাদের দলের মাধ্যমে কোথাও কোনো খারাপ কিছু না হয়, খারাপ ঘটনা না ঘটে, আমাদের দলের উপরে কোনো বিরূপ মন্তব্য যাতে না আসে। সারা বাংলাদেশের মতো ত্রিশালেও আমরা বিশেষভাবে এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে। আমি আমার নেতৃবৃন্দ ত্রিশালে যারা আছে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রত্যেকটা বক্তব্যের বেলায় বলি আমি কৃতজ্ঞ যে ত্রিশালের বিএনপি এবং অঙ্গ সংগঠন আজ পর্যন্ত 5ই আগস্টের পরে কোন খারাপ কাজে নিজেদেরকেও সম্পৃক্ত করে নাই, খারাপ কাজ করতে ইনশাআল্লাহ আগামী নির্বাচন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যেদিন হোক এর মধ্যে হয়ে যাবে। নির্বাচন হবে, নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিবে। সাধারণ মানুষের মন জয় করার দায়িত্বটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান আমাদেরকে দিয়েছেন। আমরা যেন সাধারণ মানুষের মন জয় করতে পারি, মন জয় করে যেন আমরা ভোট আমাদের পক্ষে আনতে পারি এবং এই ভোট আনার মাধ্যমে যেন আগামী দিনে জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে, সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে, সেই দায়িত্ব আমাদের। তাই এটা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে।
দল আমরা ঐক্যবদ্ধভাবে যেখানে আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা গুছায় গুছায় কাজ করতেছি। আমি ইতিমধ্যেই দলের তৃণমূলের যে ছোট ছোট মিটিংগুলো করতেছি, জানার চেষ্টা করতেছি সাধারণ মানুষের কাছে গিয়ে যে সাধারণ মানুষের কোথায় কোনো প্রবলেম আছে। এটা আমি নিজেই আছি, নিজে যে কথা বলতেছি। আমার বিশ্বাস আমরা এইভাবে যদি করে যাই তাহলে সারা ত্রিশালে আমরা 117টা ওয়ার্ড আমরা শেষ করতে পারবো। 117টা ওয়ার্ডে সবার সাথে দেখা করে কথা বলে সাধারণ মানুষের আমরা তাদের দুঃখ, তাদের বেদনা, তাদের হাসি সবকিছুর মধ্যে আমাদেরকে সম্পৃক্ত করে আমরা চেষ্টা করব আমরা যেন তাদের হয়ে কাজ করতে পারি এবং তাদের মনে সুখী খুশি একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি। প্রিয় ভাইরা, সেই লক্ষ্যকে সামনে রেখে প্রত্যেকেই আমার মতো করে সবাই যে যার থেকে, আমি যাই আপনারা একত্র থাকেন, আমি নাই ইউনিয়নে যদি আপনারা নিজেরা না করেন তাই তো হবে। আমি অনুরোধ করবো ইউনিয়ন নেতৃবৃন্দকে যে আমি যেভাবে যাচ্ছি আপনারা দয়া করে সেভাবে যান, আপনারাও যান। দলের নেতা কর্মীদেরকে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বসে সময় কাটান, তাদের কথা শুনেন। ওনাদেরকে আপনার কাছে আসতে হবে, আর আপনি নেতা হিসেবে বসে থাকবেন। ত্রিশালে কিন্তু এটা চলবে না, এটা কিন্তু ত্রিশালে হবে না। আমি ইতিমধ্যে অঙ্গ সংগঠনের অনেককেই সতর্ক করছি, বিএনপি নেতৃবৃন্দকেও আমি রিকোয়েস্ট করব, ক্ষমতায় কিন্তু আপনারা আসেন নাই, ক্ষমতা বহু দূরে আছে। দয়া করে সাধারণ মানুষের কাছে চান। আপনি ওই ইউনিয়নের নেতা হইলে আপনাকে ওই ইউনিয়নের সাধারণ মানুষ এবং সাধারণ কর্মীরা যেন তাদের কাছে তারা যেন আপনাকে তাদের কাছে পায়, সেইভাবে যান। আপনি বসে থাকবেন, ওরা এসে আপনার সাথে দেখা করবে, এটা ভুলে যান। আমি অনুরোধ করবো সবাইকে, এখন থেকে আজকের পর থেকে ইউনিয়ন নেতারা বিভিন্ন ওয়ার্ড ট্যুরের একটা প্রোগ্রাম দিবে এবং ওই প্রোগ্রাম আমরা হাতে পাবো। আমরা কেন্দ্রীয়ভাবে এই প্রোগ্রামটা দেখতে চাবো। কোন কোন ইউনিয়নের নেতারা কোন কোন জায়গায় গেল ছবি সহ পাঠাবে, আমরা সেন্ট্রাল একটা সেল করে দিব। ওই ছবি ওইখানে হোয়াটসঅ্যাপে উঠবে এবং আমরা দেখব আমাদের ইউনিয়নের নেতারা কোন কোন ওয়ার্ডে গিয়ে গিয়ে তারা সবার সাথে দেখা করবে। ঠিক আছে কিনা বল? আমার বেলায় যদি চান যে আমি যে একদম ওই পর্যন্ত যে কথা বলি, সবার সাথে মিশি, ভাইয়া আপনাদের অসুবিধা কি মিশতে? আপনাদের ব্যাপারেও কিন্তু কথা আছে যে আপনারা বাজারে বৈশা ডাকেন সবাই, নো, আপনাদেরও যাইতে হবে। আপনারাও গিয়ে ওইখানে যাবেন, যা সবার সাথে দেখা করবেন, কথা বলবেন, অসুবিধা সুবিধা জানবেন এবং সেটা সলভ করবেন। আমরা চেষ্টা করব যাতে সারা ত্রিশালের মানুষ একটা জায়গায় বুঝতে পারে যে বিএনপি ত্রিশাল সাধারণ মানুষের জন্য কাজ করতে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করে। এইটা বোঝাইতে হবে ত্রিশালের সাধারণ মানুষকে। ত্রিশালের সাধারণ মানুষের মধ্যে অর্ধেক মহিলা, অর্ধেক পুরুষ। মহিলা নেত্রীরাও আমি রিকোয়েস্ট করবো আপনারা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যান, যায়া আপনারা মহিলাদের সাথে মিশেন, কথা বলেন। খালি ডাকবেন, ওনাদেরকে নিয়ে আসবেন, এটা হবে না। কি করতে হবে সেটা আমাকে বলবেন, আমি ব্যবস্থা করব, কিন্তু আপনাদেরকে যাইতে হবে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এই 30শে মের শপথ, আমাদের শপথ হচ্ছে জিয়াউর রহমান যে রকম মানুষ ছিলেন, জিয়াউর রহমানের নীতি যেটা ছিল, জিয়াউর রহমান আমাদের দলকে যে জায়গায় রেখে গেছেন, আমরা প্রত্যেকটা জিনিস ধারণ করব এবং সেইটা ইনশাআল্লাহ উঁচা করে রাখবো আমাদের ভবিষ্যতে। এটা হচ্ছে আমাদের শপথ আজকে ওনার মৃত্যুবার্ষিকী, ওনার শাহাদাত বার্ষিকী। প্রিয় ভাইরা, এই বক্তব্য রেখে আজকে যারা বিভিন্ন ইউনিয়ন থেকে আসছে সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য আবারও আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী দিনের দেশের কর্ণধার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।